আমার বাঁচার আর কোনো ইচ্ছে নেই মা। আমার আমার সব শেষ। এত অপমান আমি আর সইতে পারবো না মা। দাঁড়া মা দাঁড়া, আমার কথা একবার ভাব। তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তুই আমার সব। তুই ছাড়া আমার কে আছে বল? আমি তোকে ছাড়া বাঁচবো না। দাঁড়া রে মা দাঁড়া, পাগলামি করিস নে। আমায় ক্ষমা করে দিও মা। রুনি, হানিস, তুই বড় হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে। আমি আর দেরি করতে চাই না। তুই ধীরে ধীরে বিয়ের প্রস্তুতি নে। ইয়ে না মানে বাবা। তুই কি কিছু বলতে চাস? হ্যাঁ, আমি তো জানি তোমরা আমার বিয়ে রহমান চাচার মেয়ে রুনির সাথে ঠিক করে রেখেছো। হ্যাঁ, তা রেখেছিলাম। বাবা, তুমি তো জানো আমি এমন কাউকে চাই না যে শুধু ধনী পরিবারের নয়, রূপবতী আর রুচিশীল হতে হবে। শুধু আমি না, সব ছেলেরাই এমন মেয়েই বিয়ে করতে চায়। রহমান চাচার পরিবার তো বলতে গেলে পথের ফকির। এমন পরিবারের মেয়েকে বিয়ে করা ঠিক হবে? এই না হলে আবার ছেলে। তুই কি ভেবেছিস আমি এত বোকা? আমি রুনির সঙ্গে তোর বিয়ে ভেঙে দিয়েছি। কিন্তু বাবা, একেবারে বিয়ে ভেঙে দিলে আমরা কিছুদিন সময় দিতে পারতাম। রহমান চাচা তোমার পুরাতন বন্ধু ছিলেন। ব্যবসায় ধসের শোক সহ্য করতে না পেরে মারা গেলেন। লতিফা চাচি এখনো অসহায়। তুমি একেবারে বিয়েটা ভেঙেই দিলে। শোন বাবা, অন্যের জন্য এত চিন্তা করলে নিজেকে নিয়ে চিন্তা করবি কখন? কে কি করলো, কার কি হলো, সেটা তোর দেখার বিষয় না। তুই নিজের লাভের কথা ভাব, কেমন? নিজের লাভের কথা ভাব। তাহলে তাহলে কি তুমি অন্য কোনো মেয়ের খোঁজ করতে চাচ্ছ? হ্যাঁ, অবশ্যই বড় কোনো ব্যবসায়ীর মেয়েকে আমাদের বাড়ির বউ করে আনব। রুনিদের পরিবার এক সময় ধনী ছিল, কিন্তু এখন তারা নিঃস্ব। রহমানও মারা গেছে। এই পরিবার তো এখন পথের ফকির। আমরা আমাদের মতো পরিবার খুঁজব। ব্যবসায় আমি কোনো ঝুঁকি নেই না, বিয়েতেও নেব না। আচ্ছা বাবা, তুমি যা ভালো মনে করো তাই হবে। ভালো কথা। লতিফা এসেছিল, অনেক কান্নাকাটি করছিল, বলছিল আর কিছু না হোক, ওর জন্য যেন কিছু সাহায্য দেই, আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেই। এ তো শুরু, দেখা যাবে প্রতি মাসেই সাহায্য প্রয়োজন হচ্ছে। আমি তো একা এত দিতে পারবো না, তাই তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? জলনগরের বড়লোক পরিবারগুলোর কাছে গিয়ে লতিফার জন্য সাহায্য চাইতে হবে। বুদ্ধিটা অবশ্য লতিফারই দেওয়া। আমিও ভাবছি এটাই ভালো হবে। প্রতি মাসে যদি কিছু টাকা পায় ওর উপকার হয়। তুমি নিজে গিয়ে সুপারিশ করলে হয়তো ওর জন্য সবাই সাহায্য দিতে পারে। বিয়েটা ভেঙে দিলাম যখন, ওর জন্য এটুকু করাই যায়। বেশ, তো আমি বড়লোক পরিবারগুলোর কাছে যাব। লতিফা চাচির এইটুকু উপকার তো করাই যায়। বাহ, ফুলের বাগানে এই সোনালী পাখিটা দেখতে কি সুন্দর লাগছে। বাগানের রূপই বদলে গেছে। জিনিসটা এক কথায় দারুণ। কাকে চাচ্ছেন? আমি এই বাড়ির মালিকের সাথে দেখা করতে চাই। শুনেছি এটা ব্যবসায়ী জামিল সাহেবের বাড়ি। একটু প্রয়োজন ছিল। আমি ব্যবসায়ী হাসান আলীর ছেলে। আসুন, ভেতরে আসুন। আচ্ছা শোনো, উনি কে? উনি সোনালী আপা, হুজুরের মেয়ে। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। ঠিক যেন ফুলের বাগানের সোনালী পাখি।
বাবা, লতিফা চাচির কাজ তো হয়ে গেছে। বিভিন্ন বড় ব্যবসায়ীরা তাকে অর্থ সাহায্য করবে বলে কথা দিয়েছে। তাই নাকি? তাহলে তো ভালোই। বাবা, তোমার সাথে আমার কথা ছিল। ব্যবসায়ী জামিল হোসেনের মেয়ে সোনালীকে আমার খুব পছন্দ হয়েছে বাবা। তাই নাকি? জামিল হোসেন তো শুনেছি অনেক নামকরা ব্যবসায়ী, অনেক টাকার মালিক। জলনগরে নতুন এসেছেন, এখানে নাকি মাছের ঘের খুলবেন। হ্যাঁ বাবা, তোমরা যদি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে তাহলে ভালো হতো। অবশ্যই অবশ্যই। ব্যবসায়ী জামিল হোসেনের সাথে যদি কোনোভাবে আত্মীয়তা করা যায় তাহলে আমাদের অবস্থান আরো শক্ত হবে। আমরা কোথা থেকে কোথায় উঠে যাব সেটা ভাবতেও ভালো লাগছে। সোনালি, এই সব শাড়ি আনিস তোর জন্য পাঠিয়েছে। আনিসকে বিয়ের ব্যাপারে তুই আর অমত করিস না, অমত করিস না মা, রাজি হয়ে যা। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছি। এগুলো কি? আনিস সাহেব সোনালি আপার লাইকে এইগুলান পাঠাইছে। আরো অনেক কিছু আইছে। অনেক রকমের ফল আর মিষ্টিও আইছে। এইগুলা রাইখা যাই, জিনিসগুলা নিয়ে আসার লাইগা লোক পাঠাইতে হইব। কি করছো সোনালি? আরে আপনি আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে এলাম। আজ আমার মা বাবাও এসেছেন। তুমি যে আমার বিয়ের প্রস্তাবে রাজি হবে আমি স্বপ্নেও ভাবিনি। বাবা যাচ্ছিলেন আমি ঘর সংসার শুরু করি, আর একদিন না একদিন তো পরের বাড়ি যেতেই হবে। তুমি তো খুব বাস্তব চিন্তা করো। আর একটা কথা না বলে পারছি না, তোমাদের ফুল বাগানের মতো এত সুন্দর বাগান আমি কখনো দেখিনি। আর এই সোনালী পাখি একদম জ্যান্ত মনে হচ্ছে, এত সুন্দর এটা। এটা আমার মায়ের স্মৃতি। আমার জন্মের সময় মা এটা স্বর্ণ দিয়ে বানিয়ে বাগানে বসিয়েছিলেন। তিনি বলতেন এই পাখি যতদিন থাকবে ততদিন কোনো অমঙ্গল আসবে না। এটা কি স্বর্ণের তৈরি? হ্যাঁ, পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি, আর এর চোখ দুটো অনেক দামি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। বাহ, তাহলে তো এটা অনেক দামি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক দামি। আমারও ভীষণ প্রিয়। আমার মায়ের স্মৃতিচিহ্ন এটা। শোনো বাবুর্চি, বিশাল বড় লোকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, বুঝেছো? পোলাও, কোরমা, রেজালা, দই, পায়েস ছাড়াও আরো অনেক খাবার যেন থাকে। আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। আরে সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার পোলার অনুষ্ঠান বইলে কথা, সবকিছু একদম ঠিকঠাক হইব। খাবার খাইয়া লোকজন আঙ্গুল চাটবো। বউ ভাতে কোনো ত্রুটি যেন না থাকে, বুঝেছো? এই নাও, অগ্রিম টাকা দিলাম। আয়োজনটা যেন সেরা হয়। সে আর আপনারে বলতে হইব না সাহেব, আয়োজনটা সেরাই হইব। আপনি শুধু যা লাগবো বলবেন। বেশ বেশ, যাও তাহলে প্রস্তুতি শুরু করো। আমি দেখি আলোকসজ্জার আয়োজন কত দূর। সোনালি, তুমি এখানে? আমি তোমাকে পুরো বাড়ি খুঁজছি। মা তোমার জন্য প্রিয় পায়েস রেঁধে পাঠিয়েছেন। কি হয়েছে সোনালি, তুমি কাঁদছো কেন? আমার সোনালী পাখিটা
আমার পাখিটা চুরি হয়ে গেছে। আমার এত প্রিয় ছিল পাখিটা। এই যে আমার পাখির ডানা ভাঙা। কি বলছো? পাখিটা চুরি হয়ে গেছে? হ্যাঁ, কারা যেন রাতের বেলা পাখিটাকে চুরি করে নিয়ে গেছে। এ অমঙ্গলের আভাস। বিয়ে ঠিক হতে না হতেই পাখিটা যে চুরি হয়ে গেছে। এই বিয়ে নিশ্চয়ই অমঙ্গল ডেকে আনবে। আমি এই বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। সে কি? এসব তুমি কি বলছো? আমরা সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই বিয়ে না হলে সর্বনাশ হয়ে যাবে। এই বিয়ে হলে হয়তো আরো সর্বনাশ হবে। পাখিটা চুরি হওয়াতে আমার তাই মনে হচ্ছে। না না, আমি এই বিয়ে করতে পারবো না। এ কি বিপদে পড়লাম! এখন কি হবে? সোনালি যদি এই বিয়ে ভেঙে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমও যাবে, ছালাও যাবে। কি বলছিস? একটা পাখির জন্য বিয়ে ভেঙে যাবে? না 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 না, যেভাবেই হোক এই বিয়ে হতেই হবে। তা না হলে আমার মান সম্মান সব চলে যাবে। কি করি বাবা বলো তো? পাখিটা এমন সময় চুরি হলো, সোনালি অমঙ্গল মনে করে বিয়েই ভেঙে দিতে যাচ্ছে। এ বিয়ে ভেঙে গেলে আমাদের কি অবস্থা হবে জানিস? কত টাকা খরচ হয়ে গেছে। বাবুর্চি, পালকিওয়ালা সবাইকে অগ্রিম টাকা দেওয়া হয়ে গেছে। এক কাজ করলে কেমন হয় বাবা? কি কাজ? সোনালি পাখিটার মতো হুবহু একটা পাখি যদি তৈরি করে দিই, তাহলে মনে হয় ও বিয়ে করতে আর কোনো আপত্তিই করবে না। এই স্বর্ণের পাখি তুই তৈরি করবি? সে তো প্রচুর টাকার ব্যাপার রে, প্রচুর টাকার ব্যাপার। আমি আমার উত্তরবঙ্গের জমিটা না হয় বিক্রি করে দেব। আরে, সোনালীকে বিয়ে করতে পারলে এমন 10 বিঘে জমির মালিক হতে পারবো। অমন একটা জমি গেলে কি আর যায় আসে বলো? কি জানি বাবু, আমি ঠিক মতো কিছুই ভাবতে পারছি না। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। থাক, তুমি বিশ্রাম নাও, যাও গে। আমি জমিটা বিক্রি করে হুবহু সোনালী পাখিটার মতোই একটা স্বর্ণের পাখি বানাবো, ডানা ভাঙা। সোনালীকে বলবো এটা ওরই পাখি, আমি খুঁজে পেয়েছি। কিন্তু সোনালি যদি বিশ্বাস না করে? করবে বাবা, করবে। তুমি দেখে নিও, ঠিক বিশ্বাস করবে, কোনো চিন্তা করো না। আপনি আমার জন্য এত কিছু করলেন। আপনি আমার প্রিয় সোনালী পাখি ফিরিয়ে এনেছেন। আমি আপনার এই উপকার কোনো দিন ভুলবো না। তুমি খুশি থাকলেই আমি খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। পাখিটার ডানা লাগাতে হবে। আহারে, আমার পাখিটা কি করে যে ডানাটা ভেঙে গেল! সোনালী কি শুধু সোনালী পাখি নিয়ে ব্যস্ত থাকবে? এবার বিয়েতে রাজি কিনা সেটা তো বলো। সোনালী, বলো সেটা। রাজি, অবশ্যই রাজি। আমার ফুল বাগানে সোনালী পাখি ফিরে পেয়েছি। আমি যে আর কিছুই চাই না। কি ব্যাপার? দরজা এমন ভাবে খোলা কেন? দারোয়ান কোথায়? দারোয়ান, দারোয়ান! আশ্চর্য, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? কাল বিয়ের দিন আর আজ এমন অসাবধানতা। কত দামি জিনিসে বাড়ি ভর্তি। না, আজ আচ্ছা করে এদের বকে দিতে হবে। এ কি, বাড়ি এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? সোনালী, সোনালী! হ্যাঁ, সোনালী নিশ্চয় ফুলবাগানে সোনালী পাখির মূর্তিটার কাছে চুপ করে বসে আছে। যাই যাই যাই, বাগানে যাই, বাগানে যাই আমি। এ কি, সোনালী পাখির মূর্তিটাও তো নেই।
সোনালি, সোনালি, জামিল সাহেব, কেউ আছেন? এ কি হলো? সবাই কোথায় চলে গেল? সোনালি! কি গরুনি, আজ ক্ষীর পাকনা আছে নাকি? কাল তো শেষ হয়ে গেছিল। আছে কাকু, একটু দাঁড়াও, আমি পাঠিয়ে দিচ্ছি। রুনিমা, তোমার পিঠা তো এখন রূপগঞ্জে বিখ্যাত। তোমার পিঠা ছাড়া আমাগর চলেই না। ধন্যবাদ কাকু, তোমাদের সবার ভালোবাসাতেই এত দূর আসতে পেরেছি। কিরে রুনি, দুনিয়ার সবাইকে পিঠা খাওয়াচ্ছিস, আর আমার পিঠা কোথায় রে? আরে সোনালি, তুই এখানে কতদিন পর এলি রে? সোনালি মা, কতদিন পর তোর সাথে দেখা, আমাদের তো ভুলেই গেছিস। না গো খালা, তোমাদের কি ভোলা চায়? তা আমাকে দাঁড় করিয়ে রাখবে? চলো বসি সবাই। এই দেখো কি কাণ্ড! চল মা, বসে কথা বলি, আর কথা বলতে বলতে ভেবে নে কি পিঠা খাবি। খালা, তোমার মেয়ে তো জাদু দেখিয়ে গেল গো, সে এখন নামকরা ব্যবসায়ী। কিরে রুনি, খুব তো নদীতে ডুবে পড়তে গিয়েছিলি, মনে আছে সেই দিনের কথা? কেন মনে থাকবে না বল, সেই দিনের কথা কি ভোলা যায়? বাবা, আজও সেই ঠান্ডা পানির স্রোতের কথা খুব মনে পড়ে। রুনি, মা রুনি, আমি আসছি রে মা, তুই তুই একটু সবুর কর। দাঁড়াও খালা, তুমি যেও না, নদীতে অনেক স্রোত, আমি যাচ্ছি রুনিকে বাঁচাতে। আরে আই বোকামি, তুই মরতে গিয়েছিলি কেন রে? হানিসের সাথে আমার বিয়ে ভেঙে গেছে, আমি কি করে সবাইকে মুখ দেখাবো বলো? সবাই তো সিসি করবে, আমার আমার যে সব শেষ হয়ে গেল। আজ আমাদের কিছু নেই বলে হাসান ভাই আনিসের সাথে রুনির বিয়েটা ভেঙে দিয়েছে। কথা দিয়ে তারা কথা রাখলো না। কাঁদিস না রুনি, কাঁদিস না, যে আজ তোকে কাঁদাচ্ছে একদিন সেই কাঁদবে। এই দুনিয়া অবিচারের জায়গা রে, এখানে কোনো অন্যায়ের বিচার হয় না। অবশ্যই হয়, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখ। বিয়ে ভেঙে গিয়েছে তো কি হয়েছে? আচ্ছা, আমিও এবার আনিস সাহেবকে বোঝাবো বিয়ে ভাঙার মজা কত। রুনি, আমি তোর জন্য এই ভাত পেতেছিলাম, আর এরপর যখন জানতে পেরেছি হাসান সাহেবই আসল অপরাধী, রহমান চাচার ব্যবসার টাকা সেই আত্মসাৎ করেছে, চাচাকে পথে বসিয়েছে, আর এই কথা জানতে পেরে আমার জেদ আরো বেড়ে গেল। চাচা সেই শোক সইতে না পেরে মারা গিয়েছিলেন। আমি আর বাবা হাসান সাহেবের পরিবারকে শাস্তি দেবার জন্যে সুন্দর ফুলবাগান সমেত ওই বাড়িটা ভাড়া নিয়ে পরিকল্পনা শুরু করি। মারে, তুই আমাদের জন্য যা করেছিস, আমরা এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। আমি তো কিছুই করিনি খালা, আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা যান, তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করলে। আর রুনি, ও তো আমার নিজেরই বোন, আমি ওকে কখনো পর মনে করি না। আর তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? যা করেছিস সেটাই হজম করতে হাসান আলীর পরিবারের সারা জীবন যাবে রে। তবে ফুলবাগানের সোনালী পাখি যা কারিশমা দেখালো না। হ্যাঁ রে, খালার দেয়া সেই পাখিটা আমি লুকিয়ে রেখেছিলাম। আনিসকে যেই গল্পটা বলেছি না, বোকাটা লোভে পড়ে তাই বিশ্বাস করেছে। কত টাকা খরচা করে এই স্বর্ণের পাখিটা বানিয়ে আনলো। লোভ জিনিসটাই এমন, মানুষকে ধ্বংস করে দেয়। আচ্ছা যাকগে, আনিসের দেয়া সবকিছু বিক্রি করে
যে টাকা পাওয়া গেছে, আশা করি রুনির দোকানের জন্য মূলধনের অভাব হবে না। তুই তো নিজের জন্য কিছুই রাখলি না মা, সব বিক্রি করে রুনিকেই টাকা দিয়ে দিলি। আমার এসবের প্রয়োজন নেই খালা, তোমাদের মুখের হাসি আমার সবচেয়ে বড় পাওয়া। শুনেছি হাসান সাহেবদের এখন নাকি প্রায় নিঃস্ব অবস্থা। হাসান সাহেব আর তার ছেলে লোভে শাস্তি পেয়েছে, আমাদের নামে বিচারও চাইতে পারছে না, কারণ রহমান চাচার মৃত্যুর জন্য হাসান সাহেবকে দায়ী করে পাল্টা বিচারের ভয় দেখিয়ে রেখেছে। আমার আর কিছু চাওয়ার নেই, উপরওয়ালাই সব দেখেছেন। আমি তোর কাছে কৃতজ্ঞ রে মা, তিনি তোকে আমাদের জন্যে আশীর্বাদ করে পাঠিয়েছেন। আমি আমার বিচার পেয়ে গেছি, আমার আমার আর কোনো বিচারের প্রয়োজন নেই।